কক্সবাজার ঘাটের কাছে আগুনে পুড়ল সেন্ট মার্টিনগামী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজ। এক ক্রুর মরদেহ উদ্ধার। একেবারে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়, যেটা এটা যদি সাগরের মাঝখানে হতো যাত্রী সহ, তাহলে কি অবস্থা হতো। অসতর্কতার কারণে এই ধরনের একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। আগুন অনেকভাবে ছড়িয়ে গেছে ব্যাপকভাবে। সর্বশেষ হচ্ছে এখন আমরা নিবেদিত উপরের দিকে নির্বাপক প্রাইসের দিকে। ফরিদপুরে বহিরাগতদের হামলায় পণ্ড হয়েছে জেমসের কনসার্ট। ঘটনা ভিন্ন খাতে নিতে ছড়ানো হচ্ছে গুজব, বলছে পুলিশ। আমরা এই বিষয়টি দেখছি এবং আমরা কারা এই বিষয়টি গুজব আকারে ছড়িয়েছে বা দেশ বিরোধী প্রচারণা লিপ্ত রয়েছে তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং আমরা আশা করছি তাদের বিরুদ্ধে আমরা অচিরেই ব্যবস্থা নেব। উত্তর ও দক্ষিণ পশ্চিমে তীব্র শীতে জনজীবনে স্থবিরতা। আজ সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 8.8 ডিগ্রি সেলসিয়াস। বিপাকে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। সংবাদ সারা দেশে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত জানাবো। আগুনে পুড়ল সেন্ট মার্টিনগামী জাহাজ দ্য আটলান্টিক। কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে ভেড়ানোর সময় জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। অগ্নিকাণ্ডের সময় জাহাজে থাকা নাবিক, ক্রু সহ 16 জন ছিলেন। এদের মধ্যে একজন ক্রুর মরদেহ উদ্ধার করা হয়। বাকিদের স্পিড বোট ও ট্রলার পাঠিয়ে উদ্ধার করে উপজেলা প্রশাসন। চলছিল সেন্ট মার্টিন যাওয়ার প্রস্তুতি। কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে ভেড়ানোর সময় হঠাৎই দ্য আটলান্টিকে জ্বলে ওঠে আগুন। জাহাজে থাকা নাবিক ক্রুদের মধ্যে মুহূর্তেই ছড়ায় আতঙ্ক। নিরাপদে সরানো হয় তাদের। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 6টা 20 নাগাদ ঘাটে ভেড়ানোর সময় জাহাজটিতে তারা আগুন দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন। এ সময় নূর কামাল নামের একজন ক্রুর মরদেহ উদ্ধার করা হয়। জাহাজে থাকা নাবিক সহ অন্য 15 জনকে স্পিড বোট ও ট্রলার পাঠিয়ে উদ্ধার করে উপজেলা প্রশাসন। আমরা যখন দেখছি একটা লঞ্চ একটা এরকম একটা জাহাজ পুড়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা আশঙ্কিত হয়েছি, আমরা ভয় পেয়েছি। একেবারে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়, যেটা এটা যদি সাগরের মাঝখানে হতো যাত্রী সহ, তাহলে কি অবস্থা হতো। অসতর্কতার কারণে এই ধরনের একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। আগুন অনেকভাবে ছড়িয়ে গেছে ব্যাপকভাবে, যার কারণে কোনোভাবে প্রাথমিকভাবে সম্ভব হয় নাই। ক্রুদেরকে নিয়ে আসছি। পরবর্তীতে কোস্টগার্ডের একটা টিম এবং ফায়ার সার্ভিসের আরেকটা টিম যৌথভাবে ওদের মোটর দিয়ে, জেনারেটর মোটর দিয়ে পানি আগুনটা নিয়ন্ত্রণ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। বৈদ্যুতিক বোর্ডে স্পার্ক করছে, ওখান থেকে এখন সর্বশেষ হচ্ছে এখন আমরা নিবেদিত উপরের দিকে নির্বাপক প্রাইসের দিকে। জাহাজটিতে যেসব যাত্রীদের সেন্ট মার্টিনে যাওয়ার কথা ছিল, তাদের বেশিরভাগকে অন্যান্য জাহাজের মাধ্যমে গন্তব্যে পাঠিয়েছে উপজেলা প্রশাসন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, তারেক রহমানের গাড়ি বহরের সাথে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রেদওয়ান, এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি বহর কোথায় অবস্থান করছে, বিস্তারিত জানাবেন। হয়ে একেবারে আগারগার ঠিক কাছাকাছি এসে পৌঁছেছে। এরই মধ্যে চীন মৈত্রী সম্মেলন অতিক্রম করেছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই গাড়িবহরের সাথে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মীরা এই আগারগাঁয়ে অবস্থান নিয়েছেন, যেমনটা ছিল শাহবাগে। এখন পর্যন্ত তিনি ঠিক এই মূল সড়ক থেকে হাতের বায়ে মোড় নিয়ে কিন্তু আগারগাঁয়ে যে নির্বাচন কমিশনারের যে ভবনটি, সেই ভবনের দিকে অগ্রসর হয়েছেন এবং ঘড়ির কাঁটায় ঠিক 4 থেকে 5 মিনিটের মধ্যেই তিনি পৌঁছে যাবেন নির্বাচন কমিশনারের অফিসে। এবং এর মধ্যে দেখতে পাচ্ছি যে পুরো এই গাড়ি বহর জুড়ে কিন্তু যেমন ছিল পুলিশ নিরাপত্তা, যেমন ছিল তার যে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাহিনী অর্থাৎ CSF এর সদস্যরা, সেই সাথে ছিল র্যাব, APBN, BGB, সব কিছুকেই পাশ কাটিয়ে কিন্তু তার এই যে তারকে দেখার জন্য যে উৎসুক জনসমুদ্রের ভিড়, সেই ভিড়ের কারণে কিন্তু বারবারই বেগ পেতে হয়েছে। কেন
কেননা রাব্বি আপনি জানেন যে দীর্ঘ 17 বছর পর তারেক রহমান বাংলাদেশে আসার পর তার একের পর এক কর্মসূচি ছিল বাংলাদেশে এবং প্রতিটি জায়গায় কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল। এই ভিড় অতিক্রম করে কিন্তু এরই মধ্যে সেই গাড়িবহরটি পৌঁছেছে প্রায় আগারগাঁয়ের একেবারে নির্বাচন কমিশনের ঠিক কাছাকাছি পৌঁছে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান নিশ্চয়ই সেই গাড়িবহর থেকে নেমে নির্বাচন কমিশনের যে ভবনটি রয়েছে আগারগাঁয়ে সেই ভবনের প্রবেশ করবেন এবং ভোটার হওয়ার যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করবেন। আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অবস্থান এই আগারগাঁয়ের দুই পাশের রাস্তা ঘিরে এবং গাড়ির ভেতর থেকেও কিন্তু তারেক রহমান তাদের অভিবাদন জানাচ্ছেন এবং রাস্তায় নেতাকর্মীরাও কিন্তু তাকে ঘিরে স্লোগান দিচ্ছেন তার গাড়িবহর ঘিরে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই আগারগাঁয়ের নির্বাচন কমিশনারের যে অফিস সেখানে ঢোকার কিছুক্ষণ আগেই কিন্তু গাড়িবহর একেবারে ধীর গতিতে চলছে, কেননা দুই পাশে বলছিলাম যে হাজারো নেতাকর্মী তারা কিন্তু একেবারে শাহবাগ থেকে শুরু করে আগারগাঁ পর্যন্ত তারা অবস্থান নিয়েছেন এবং নানা রকম স্লোগান দিচ্ছেন। মূলত সকাল 10:40 তিনি 10:40 তিনি বাসা থেকে বের হন এবং তার পরপরই কিন্তু তিনি ওসমান হাদির কবর জিয়ারত করেন, সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরপরই শাহবাগ বিজয় সরণি হয়ে আগারগাঁর পথে তিনি রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি আগারগাঁয়ের যে নির্বাচন কমিশনার ভবন সেখানে তিনি পৌঁছাবেন এবং সেখানে ভোটার হওয়ার যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করেই তিনি চলে যাবেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখানেই বিএনপি চেয়ারপারসন আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো রাস্তা জুড়ে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং ফুল ছিটিয়ে কিন্তু তারা অভ্যর্থনা দিচ্ছেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন কমিশনার একেবারে কাছাকাছি অবস্থান করছি এবং খুব সম্ভবত তারেক রহমানের গাড়িটিও এই মুহূর্তে নির্বাচন কমিশনার অফিসের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এবং হয়তো আর কয়েক মিনিটের অপেক্ষা, তারপরে কিন্তু নির্বাচন কমিশনার ভবনে প্রবেশ করবে তারেক রহমানের গাড়িবহর এবং এই পুরো বহরের রাস্তা ঘিরে কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। সেই উপস্থিতি ঘিরে কিন্তু ইতিমধ্যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি নেতাকর্মীদের মধ্যে, তারা ফুল ছিটিয়ে এই পুরো রাস্তায় তারা তারেক রহমানকে অভিবাদন জানাচ্ছেন। তারা অবস্থান নিয়েছেন এই রাস্তার দুই পাশ ঘিরে নির্বাচন কমিশনার অফিসের এবং পুরো রাস্তার নিরাপত্তা নিশ্চিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে বেশ বেগ পেতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলার কর্মীরাও কিন্তু একেবারে সচেষ্ট রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশনার অফিসে গেলে আসলে তিনি যে সার্বিক ভোটার হওয়ার প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন করতে পারবেন বলে আমরা জানতে পেরেছি। যেমনটা জানেন যে ইতিমধ্যেই কিন্তু তিনি অনলাইনে আবেদন করে রেখেছেন, তিনি অনলাইনে আবেদন করে রেখেছেন। রেদওয়ান, আপনাকে অনেক ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যেই জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী লাভলি বিথি। তারেক রহমানের ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পর্কে নতুন কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগে জোবাইদা রহমান এবং তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ইলেকশন কমিশনে এসে পৌঁছেছেন। জোবাইদা রহমান এর আগে যখন দেশে এসেছিলেন তখনই কিন্তু ভোটার হয়ে গিয়েছিলেন, সুতরাং তিনি ইতিমধ্যে বাংলাদেশের ভোটার। এখন ভোটার হওয়া বাকি আছে জাইমা রহমান এবং তারেক রহমানের। গতকালকে দুজনই অনলাইনে আবেদন করেছেন এবং শুরুতে দুইটি অ্যাড্রেস দেওয়া ছিল, হয় তিনি বগুড়া 6 আসন ওখানের ভোটার হবেন এবং আরেকটি হচ্ছে যে গুলশানে যে বাসা ফিরোজে সেই ঠিকানা দেওয়া হয়েছিল এবং যতটুকু আমরা শেষ পর্যন্ত জানতে পেরেছি যে গুলশান ফিরোজার বাসার যে গুলশান এরিয়া অর্থাৎ ঢাকা 17 আসন থেকে তারেক রহমান এবং জাইমা রহমান ভোটার হচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যে তিনি চলে আসবেন, কাছাকাছি আছেন। তারপরই মূল আনুষ্ঠানিকতা যেটি হবে, অর্থাৎ ফিঙ্গার নেওয়া হবে, আইরিশ স্ক্যান করা হবে, বায়োমেট্রিক্স করা হবে এবং তারপরই বলা যায় যে তার নিবন্ধনের কাজ শেষ হয়ে যাবে এবং নিবন্ধনের পরে একটি ডেটা সার্ভারে একটি নাম্বার জেনারেট করতে হয়, যেটিকে ভোটার নাম্বার বলা হয়। ডেটা সেটি জেনারেট করতে প্রায় 24 ঘন্টা, সর্বোচ্চ 24 ঘন্টার সময়ের কথা আমাদের জানিয়েছেন এনআইডিডিসি।
এবং এটার ব্যাখ্যাও দিয়েছিলেন। তার কারণ হচ্ছে যেটা আসলে ম্যানুয়ালি করা যাচ্ছে না, এটা পুরোটাই হচ্ছে প্রযুক্তি। যে 12,72,00,000-এর মতো ভোটার আছে, সেই ভোটারের যে নাম্বারগুলো আছে কম্পিউটার, সেই নাম্বারগুলো সার্চ করবে এবং যখন কোনো মিল পাবে না তখন এটি ইউনিক নাম্বার জেনারেট করবে। অর্থাৎ নাম্বারটি জেনারেট হলে তার এনআইডিও জেনারেট হয়ে গেছে, সেটি বলা যায়। তার মানে তিনি ভোটার হয়ে গেছেন। কিন্তু এখনই যদি কেউ ভোটার করে তফসিলের পরে কমিশনের যে বিশেষ ক্ষমতা আছে, সেই ক্ষমতা অনুযায়ী ভোটার করলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার হতে পারবে না। তার কারণ হচ্ছে যেটা সাধারণ অন্যদের কথা বলছি, তার কারণ হচ্ছে ভোটার হতে গেলে হচ্ছে যে কমিশনের যে অনুমোদনটা লাগে, সেই অনুমোদনের একটি বিষয় আছে। আর কমিশনের কাছে আবেদন করতে হবে যে তিনি পূর্ণাঙ্গ যে ভোটার তালিকা হয়েছে 12,72,00,000, সেখানে তিনি অন্তর্ভুক্ত হতে চান। কমিশন যখন সেটি অনুমোদন করবেন তখনই তিনি ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই কাজটি আসলে খুব দ্রুত হয়ে যাবে যখনই নাকি এনআইডি নাম্বারটি হয়ে যাবে, এবং তারপর তিনি আনুষ্ঠানিকভাবে ভোটার হয়ে যাবেন। এবং 29 তারিখ যেহেতু মনোনয়ন ফর্ম তুলতে গেলে একটি ভোটার নম্বরের প্রয়োজন হয়, যেটি এই মুহূর্তে তারেক রহমানের নেই। ভোটার হওয়ার পর সেই নম্বরটি হয়ে যাবে এবং মনোনয়ন ফর্ম তখন তিনি জমা দিলেন, তিনি প্রার্থী হতেও তখন আর কোনো বাধা থাকবে না। এখানে একটি বিষয়ে বেশ ভোট তারেক রহমানের ভোটার হয়নি একটি প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন যে এটা কি আসলে শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে বিশেষ ব্যক্তিদের জন্যই প্রযোজ্য কিনা, সাধারণ মানুষ পারবে কিনা, এক একজনের জন্য এক এক নিয়ম কিনা। এখানে আমি একটি বিষয় স্পষ্ট করে দিতে চাই, এই যে নিয়মটি আছে সেই নিয়মটি কিন্তু সাধারণের জন্য তারেক রহমানের জন্য একই রকম। 31 অক্টোবরের মধ্যে যাদের বয়স 18 হয়েছে তারা হয়েছে কিন্তু ভোটার হতে পারেন, তারা এই অনুযায়ী আবেদন করতে পারে। যে বিথি, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে। আমরা আবারও আপনার সাথে পরবর্তীতে সংযুক্ত হব। বহিরাগতদের হামলায় পণ্ড হলো জেমসের কনসার্ট। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। শুক্রবার রাতে ফরিদপুর জিলা স্কুল মাঠে হয় এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায় জিলা স্কুলের 185তম বর্ষপূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী আয়োজন ছিল। শেষ দিন সাংস্কৃতিক পর্বে গান পরিবেশনের কথা ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমসের। এমন খবরে দূর দূরান্ত থেকে কনসার্ট উপভোগ করতে যান অনেকে, কিন্তু অনুষ্ঠানটি উন্মুক্ত না হওয়ায় বহিরাগতদের প্রবেশ করতে দেয়া হয়নি। কনসার্টে প্রবেশ করতে না পেরে এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। প্রথমে কনসার্ট স্থল লক্ষ্য করে ইট পাটকেল ছড়ে, পরে কয়েকজন প্রাচীর টপকে ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। 15-20 হাজার লোক বাহিরে দাঁড়ানো ছিল, তারাও অনুষ্ঠান দেখতে চায় এবং তারা ভিতরে ঢুকতে চায়। তো এই বিষয়টি নিয়ে যখন কনসার্ট শুরু হবে তার আগ মুহূর্তে ধাক্কাধাক্কি শুরু হয়। এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা আজকে যেটা দেখতে পেলাম, মিডিয়াতে কিছু অপপ্রচার হচ্ছে, টোটালি গুজব এবং এটা প্রোপাগান্ডা এবং দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র বলে আমি মনে করি। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে তীব্র শীতে ঝুবুথুবু জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8.8 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা, পাবনা ও কিশোরগঞ্জে তাপমাত্রার পারদ নেমেছে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকাল সন্ধ্যা প্রকৃতি ঢাকা থাকছে ঘন কুয়াশায়। কোথাও কোথাও বেলা গড়ালেও দেখা মেলেনি সূর্যের। তীব্র শীতে চরম কষ্টে দিন কাটছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। কুয়াশায় পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে প্রায় 15 ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল। সকাল 10টার দিকে কুয়াশা কাটতে শুরু করলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে শুক্রবার সন্ধ্যা 7:30 থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি জানায় সন্ধ্যার পর থেকেই পদ্মা, যমুনা নদী ও নদী তীরবর্তী এলাকায় ঘন কুয়াশা পড়তে থাকে। এক পর্যায়ে তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘন কুয়াশায় তীরে ভিড়তে না পেরে আটকা পড়ে 5টি ফেরি। শিশু বাচ্চা, এই শীতের ভিতরে শিশু বাচ্চারা নিয়ে সারা রাত এখানে সবাই বসে আছে, এত দুর্ভোগের শেষ নাই। আমরা সারা রাত মন করেন হাজার হাজার লোক এই জায়গায় এসে যে কষ্ট করতেছি, ছোট ছোট বাচ্চা পোলা পাননি, আমরা তো মা বাপের কাছে যাবো, আমাদের তো ইচ্ছা আছে নাকি। 3টার দিকে একটু পরিষ্কার হয়েছিল আবহাওয়া, এখানে যাইতে পারতো, তারাও হয়তো যায় নাই, এখন বিভিন্ন কারণে বসতেও যায় নাই। বিশেষ করে আবহাওয়া যেহেতু খারাপ, এখন আমাদের দুর্ভোগ হচ্ছে, তারপরেও আমাদের একটু সহ্য করতে হবে।
এদিকে চাঁদপুর শরীয়তপুর নৌরুটে প্রায় 8 ঘন্টা বন্ধ ছিল ফেরি ও নৌযান চলাচল। শুক্রবার রাত 10টা থেকে এই রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি জানায়, সন্ধ্যা থেকেই নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। 10টা নাগাদ কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌপথের দিক নির্দেশক মার্কিং বাতি অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। সকালে কুয়াশার তীব্রতা কমে আসলে আবারও ফেরি চলাচল শুরু হয়। ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই বোন সহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। সকালে ভাঙ্গা খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা থেকে ঢাকা যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। মনসুরাবাদ এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ভাই বোন সহ 3 জন। গুরুতর আহত 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স ও ট্রাক জব্দ করে পুলিশ। ঢাকাগামী অ্যাম্বুলেন্স এবং খুলনাগামী একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে 3 জন নিহত হয় এবং 2 জন গুরুতর আহত হয়। এখন বর্তমানে আমরা আহতদের হসপিটালে প্রেরণ করি। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। সকালে মসজিদের 13টি দানবাক্স ও 3টি অস্থায়ী ট্রাঙ্ক খোলা হয়। পাওয়া যায় 35 বস্তা দেশি বিদেশি মুদ্রা সহ স্বর্ণালংকার ও রূপার গহনা। টাকা গণনার কাজে অংশ নিয়েছে মসজিদ কমপ্লেক্স, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ কিশোরগঞ্জ রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। প্রায় 4 মাস পর আজ খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।